সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। যে অনেকে বলে যে পুলিশ তো আমাকে খুঁজতেছে, এখনো আমাকে তো পুলিশ স্টেশনে যাই নাই, তারা হয়তো আমাকে, আমি সাসপেক্ট করতেছি তারা আমাকে আমার বিরুদ্ধে একটা কিছু করতেছে, আমাকে খুঁজতেছে। এখন আমার কি করা উচিত, অ্যাডভাইস কখন নেব উচিত? কোর্টে গেলে নিব নাকি অ্যারেস্ট করার পরে নিব? when should I seek legal advice? ক্রিমিনাল কেসের মধ্যে যদি আপনি সাসপেক্ট করেন, আমার কথা হলো যে পুলিশ আপনাকে খুঁজতেছে বা পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, তখন আপনাকে স্টেপ নিতে হবে। এটা আপনি কোর্টে যখন কেস যাবে আপনি ওয়েট করবেন, ওইভাবে হবে না, আপনার ওই সময় হবে না। আপনাকে আগে থেকে যেই আপনার মাথার মধ্যে আসবে আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন, আপনাকে তখন স্পেশালিস্ট লয়ার এনগেজ করে আপনাকে মিটিং করতে হবে, ডিসকাস করতে হবে, প্রিপেয়ার থাকতে হবে। পুলিশ যখন আপনাকে ডাকে তখন আপনি পুলিশের যে জিজ্ঞাসাবাদ যেটা করবে আপনাকে পুলিশ স্টেশনের মধ্যে, ওইটা তখন আপনি ঠিক মতো উত্তর দিতে পারবেন। যদি দেরি করেন তাহলে মিস্টেক যদি হয় ওগুলো রেকটিফাই করা অনেক সময় সম্ভব হয় না, ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। There is no stage that is too early or too late to seek legal advice. কখন আপনি if you consider yourself to be in trouble, যদি নিজেকে মনে করেন যে আপনি একটা সমস্যার মধ্যে আছেন, সেখানে খুব আর্লি অ্যাডভাইস নিচ্ছেন লয়ারের কাছ থেকে অথবা একটা লেট হয়ে গেছে, এই ধরনের কোনো নাই। In fact, the earlier you get an experienced legal representation on board, the more likely you are to avoid mistakes at the beginning of proceedings that can come back to haunt you later if the matter proceeds to the litigation. Basically, যত আর্লি আপনি লিগ্যাল টিম সেট করবেন, যত আর্লি আপনি সলিসিটরের সাথে মিটিং করে আপনার সমস্যা নিয়ে ডিসকাস করবেন, ততই আপনার জন্য ভালো। ততই আপনি কেস যখন পুলিশ যখন আপনাকে ডাকবে আপনি ইন্টারভিউটা ভালো মতো দিতে পারবেন, এবং ইন্টারভিউর পরে কেস যখন কোর্টে যাবে আপনি ওইটাকে প্রপারলি ডিল করতে পারবেন, প্রপারলি রিপ্রেজেন্টেশন পাবেন, এবং সবকিছু আপনার লয়ারের যথেষ্ট সময় থাকবে আপনাকে অ্যাডভাইস করার জন্য। সুতরাং এখানে কোনো আর্লি কখন বা লেট হয়ে গেছে অ্যাডভাইস নেওয়াটা, এটা কোনো কথা নেই। যদি লেট হয় তখন আপনার সাথে সাথে প্রম্পট অ্যাকশন নিতে হবে যে আমি এখন লয়ারের কাছে যাব। Can I change my criminal defense solicitor? আরেকটা প্রশ্ন আসে যে আজম সাহেব, আমার ট্রায়াল তো আসতেছে আর এক মাস পরে পুলিশ আপনাকে একজন লয়ার দিয়েছে, আমি ওই লয়ারের সাথে এতদিন কাটিয়েছি, কোনো ফিসও দিতে হয় নাই, এটা ফ্রি ছিল, এখন আমি তাকে ভালো লাগে না, আমি চেঞ্জ করতে চাই। এটা আপনি কোর্টের অর্ডার ছাড়া আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার চেঞ্জ করতে হলে এখন, if you are being represented by legal aid and you need to get the approval of the court, আপনাকে কোর্টের অর্ডার নিতে হবে। কোর্টের অর্ডার ছাড়া আপনাকে সলিসিটর চেঞ্জ করতে দিবে না, এবং the longer you live the difficult it will be to change the solicitor. কারণ হলো কি, আপনার কোর্ট বলবে কি তোমাকে যাকে দেওয়া হয়েছে তার সাথেই তোমাকে থাকতে হবে, চেঞ্জ করা যাবে না। সেটা চার্জের পরে, ইভেন কোর্টে যাওয়ার আগেও যখনই আপনাকে চার্জ করবে তখনই ওর পর থেকেই আপনাকে মানে কোর্টের অর্ডার নিতে হবে। ইভেন অনেক সময় দেখা গেছে, আমি রিসেন্টলি একটা করেছি যে কোর্টের তারিখ, প্রথম হিয়ারিং যেটা কোর্টের, সেটা হবে আরো
2 সপ্তাহ পরে তার তারিখ, কিন্তু ওই সলিসিটার অলরেডি তার নাম সবকিছু রেজিস্টার করে ফেলছে। তার কাছে বলা হয়েছে চার্জ রেকর্ড, তাকে চার্জ করা হয়েছে, এবং ওইটা পাওয়ার পরে কোর্টের যে মানে তার নামের লিগালি দরখাস্ত ওগুলো সে করে ফেলেছে। সুতরাং তখন আপনি কোর্টের হিয়ারিং এর আগেও আপনাকে স্টিল কোর্টের অ্যাপ্রুভাল, কোর্টের পারমিশন নিতে হবে সলিসিটার চেঞ্জ করতে হলে। সুতরাং আমার যেটা সব সময় বলি, যদি আপনি সলিসিটারকে পছন্দ না করেন, পুলিশ যাকে দিয়েছে আপনাকে, তাহলে সাথে সাথে ওই পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি নিজে যদি খুঁজে বের করতে না পারেন, আমি অনেককে দেখেছি যারা এই দেশের মানে আইন কানুন বুঝে না, বুঝতে হবে যে ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট লয়ার কারা। আপনাকে যেতে হবে যারা ক্রিমিনাল লিটিগেশন লগো আছে, যাদের কোম্পানির মধ্যে একটা ক্রিমিনাল লিটিগেশন ল সোসাইটির যে অ্যাক্রেডিটেড যারা, তাদের কাছে আপনাকে যেতে হবে, যারা পিওরলি ক্রিমিনাল ল এবং যারা ক্রিমিনাল লয়ের এক্সপেরিয়েন্সড। কিন্তু এটা আপনাকে করতে হবে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে, তখন আপনাকে কোর্টের অর্ডার আর নিতে হবে না। আর পুলিশ স্টেশনে যাবার পরে আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে বলেন যে আমি তো এখন বেথনাল গ্রিন পুলিশ স্টেশনে আছি, বা ক্যান্টিস্টাউন পুলিশ স্টেশনে আছি, বা ব্রিক্সটন পুলিশ স্টেশনের মধ্যে আছি, আমার জন্য তোমরা একজন দেখে শুনে এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার পাঠাও, তখন আপনি পুলিশকে বলতে পারবেন যে আমার ফ্যামিলি আমার জন্য একটা লয়ার পাঠাচ্ছে, পুলিশ তখন ওয়েট করবে। অথবা আপনার যদি কোনো জানা মতো ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার আপনার নাম জানা থাকে, কোম্পানির নাম জানা থাকে, পুলিশকে যদি বলেন যে এই সলিসিটার আমার জানা, আমার সেম ল্যাঙ্গুয়েজ কথা বলে, আমার সাথে মানে আমার পরিচয় আছে এই কোম্পানির সাথে, তোমরা তাদেরকে ডাকো, তখন ওদের আর বেশি কিছু দিতে হবে না। কারণ যারা আমরা ক্রিমিনাল লয়ের প্র্যাকটিস করি, আমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সবকিছু, টেলিফোন নাম্বার সবকিছু পুলিশের কাছে আছে। সো ইট উইল বি ইজিয়ার। The main point is, the longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. কোর্ট এটাকে রিফিউজ করে দিবে, আপনাকে চেঞ্জ করার পারমিশন দিবে না, আপনাকে অনুমোদন দিবে না। সুতরাং আপনাকে সাথে সাথেই স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই চেষ্টা করতে। এটা ডিফিকাল্ট জব, চুজিং দ্য রাইট লিগ্যাল টিম। এটা আপনার লাইভলিহুড, এটা আপনার জীবিকা, এটা আপনার ব্যক্তিগত না, শুধু পারিবারিক জীবন, আপনার কাজের জীবন, আপনার সব দিক দিয়েই আপনার একটা ঝুঁকির মধ্যে আপনি পড়ে যাবেন যখন একটা পুলিশি অভিযান আপনার উপর শুরু হয়। সুতরাং আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে রাইট চুজ লিগ্যাল টিম চুজ করা, এক্সপেরিয়েন্সড লিগ্যাল টিম চুজ করা, এবং সলিসিটর তখন আপনার জন্য একজন এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার ঠিক করবে। এইটা হলো আপনার প্রথম ধাপ। সুতরাং সব সময় পুলিশ স্টেশনে যাবার আগে যদি সলিসিটরকে চুজ করতে পারেন ভালো, যদি না পারেন তাহলে এখান থেকে ইন্টারভিউ দেওয়ার পরে পরে সাথে সাথে ওদেরকে যদি পছন্দ না হয় তখন চেষ্টা করতে হবে কোর্টের অর্ডারকে, যদি আপনাকে অর্ডার ছাড়া যদি চেঞ্জ করতে হয় তখন আর ওই লং কোর্ট প্রসিজার ফলো করে সলিসিটর চেঞ্জ করার ওইগুলার আপনাকে ফলো করতে হবে না। Georgia, I go back to that sexual, the sex offenders register. We come back to the sexual harm prevention order a bit later. Then what else will happen when someone is on the sex offenders register? So the other thing that may happen is that the police may visit the person at the home to check that they are living there and to undertake an assessment. And how often they come will depend on the risk level of the person. So they can come to a person's home at any time. However, if they have a warrant,
they have a right of entry and the right to search the property, and that's true even if the person isn't there. If they come when you're out, they're not allowed to go inside unless they have a search warrant. Yeah. Okay. Now, let's go through the sex offenders register because there is a time scale how long someone will be on the sex offenders register. We go for one by one, imprisonment for 30 months or more, and then the subject to a restriction order, and then 6 months, but less than 30 months. Can we just go through one by one how long they have to be on the sex offenders register? Yes, so if your sentence is imprisonment for 30 months or more, then a person will be on the sex offenders registry indefinitely, whether or not they're 18 or over when they were convicted. And the same is for a hospital order subject to a restriction order. That's again indefinitely. Now, if a person is sentenced to prison for more than 6 months but less than 30 months, if they were 18 or over when they were convicted, then they'll be on the registry for 10 years. And if they were under 18, it will be 5 years. If someone's sent to prison for 6 months or less, if they're over 18, they'll be on the register for 7 years. Under 18, 3.5 years. Now, a hospital order without a restriction order, adults will be on the registry for 7 years, and those under 18 for 3.5 years. If a conditional discharge is given, then the person will be on the registry for as long as the conditional discharge lasts. So if a person gets a conditional discharge for 3 months, then they'll be on the registry for 3 months. If a person is given a caution, they'll be on the registry if they're an adult for 2 years, and if under 18 for 1 year. And the last category is any other disposal. For example, if someone gets given a fine or a community order, then adults will be on the register for 5 years, and people under 18 for 2.5 years. Yeah. দর্শক, তাহলে এই যে প্রিজন সেন্টেন্স হচ্ছে, ওর পরেও আরো অনেক এই যে সেক্স অফেন্ডার্স রেজিস্টারে থাকলে কত ক্ষতি হয়, কত কিছুতে মানুষে পড়ে, এটা অনেক সময় দেখা যায় কি একটা প্রফেশনাল জব তার জন্য ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। যে একটা টিচিং প্রফেশন, একটা মানে মেডিকেল প্রফেশনও হতে পারে, যে তারা এগুলা এমপ্লয়াররা এই ধরনের কনভিকশন থাকলে তারা ওগুলো দেখতে পারে সেক্স অফেন্ডার্স রেজিস্টার থেকে, এবং তারা এই জবগুলো পাওয়া তাদের জন্য অনেক সময় সম্ভব হয় না, খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এটা হলো টাইম স্কেলের উপরে। এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা জানি যে সেক্সুয়াল অফেন্সের জন্য কেউকে যদি কনভিকশন করা হয়, এটা একটা লাইফ চেঞ্জিং পরিণতি, আপনার জীবনের একটা বিরাট পরিবর্তন এবং পরিণতি আপনার ক্লায়েন্টদের উপরে নিয়ে আসে। ইভেন এমনকি আপনার ছোটখাটো অপরাধও যদি হয় আপনার বিরুদ্ধে, এটার যে একটা কলঙ্ক, এটা কিন্তু আপনাকে ফোর্স করবে ইভেন ঘর থেকে বের হয়ে যাবার জন্য, যে আপনি ঘরে থাকতে পারবেন না, কারণ আপনার ঘরে চিলড্রেনরা আছে, আপনাকে থাকতে হবে আরেক জায়গায়, আপনাকে এলাও করবে না ঘরে থাকার জন্য। স্পেশালি আপনার চিলড্রেন যখন থাকবে, সোশ্যাল সার্ভিসেস মে বিকাম ইনভলভড ইন মেনি কেসেস। সোশ্যাল সার্ভিস আপনাকে তখন এসে ধরবে, যে আপনাকে ইন্টারভিউ করবে, আপনার ফ্যামিলিদেরকে ইন্টারভিউ করবে, আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে যাইয়া ইন্টারভিউ করবে সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। আপনি যদি কোনো একটা সেক্স অফেন্সের এলিগেশন যদি আসে, কনভিকশন তো পরের কথা, এলিগেশনে যদি আসে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন যখন করে, সাথে সাথে সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে যে সে তো এখন রিস্কি পারসন, তাকে তো ঘরে থাকতে দেওয়া যাবে না, তাকে তো ঘর থেকে বের করে দিতে হবে, কারণ তার ঘরের চিলড্রেনরা আছে। তখন সোশ্যাল ওয়ার্কাররা এসে
আপনার ওয়াইফকে ইন্টারভিউ করবে, আপনার চিলড্রেনদেরকে ইন্টারভিউ করবে এবং তারা অ্যাসেসমেন্ট করবে আপনার উপরে। সেক্স অফেন্ডার্স রেজিস্টার তো আমরা কথা বলছি, এখানে অনেক সময় দেখা যায় সেক্স অফেন্ডার্স রেজিস্টারের মধ্যে সারা জীবন থাকতে হবে, ইনডেফিনিটলি, ফর লাইফ। তারপরে কোর্টে আপনাকে ইম্পোজ করতে পারে সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার, এটা আরেকটা অর্ডার কোর্ট কিন্তু ইম্পোজ করতে দিতে পারে যে তার উপরে একটা সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার দেওয়া হলো। এই সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার দেওয়ার পরিণাম যেটা, এটার প্রভাব যেটা, সেটা হলো আর একটা ভয়াবহ ব্যাপার, যে আপনি আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে, অনেকের সাথে আপনি যোগাযোগ, আপনি অ্যাসোসিয়েট করতে পারবেন না, যুক্ত হইতে পারবেন না, তাদের সাথে চলাফেরা মানে মিশতে পারবেন না, থাকতে পারবেন না। এই জন্য আপনার দরকার at all stages you need to safeguard your interests and to defend your case robustly. You need to engage a specialist, criminal defense solicitor. তাহলে এগুলো কনভিকশন না, কনভিকশনের আগেও আপনি এই হয়রানিগুলোর মধ্যে পড়বেন, এই প্রেশারগুলোর মধ্যে পড়বেন। সুতরাং এটা আপনাকে দৃঢ়ভাবে, রবাস্টলি, যেটা খুব প্রবলভাবে আপনাকে যদি ডিফেন্ড করতে হয়, তখন আপনাকে একটা স্পেশালিস্ট, অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটর শুরু থেকেই এনগেজ করতে হবে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমরা সেক্স অফেন্ডার্স রেজিস্টার, সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার, এগুলোর উপর বলবো। আমি এবং আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ, সবাই আমাদের সাথেই থাকুন।